শুভ সন্ধ্যা friends. Am I audible and visible? Am I audible and visible? Yes, I am possibly visible and audible. আমি শুরু করছি। শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। একটু দেরি হয়ে গেল, দুঃখিত, কারণ আমি একটু ইসরায়েলের প্রাইম মিনিস্টার, দুই কান্ট্রির প্রাইম মিনিস্টার, ভারত এবং ইসরায়েলের দুজনের মধ্যে যে এগ্রিমেন্টসগুলো সই হচ্ছিল, এই ফাংশনটা ফ্রম ইউটিউব রেকর্ড থেকে দেখছিলাম। এটা দিয়ে শুরু করব। গতকালের প্রোগ্রাম, প্রধানমন্ত্রী মোদিজিকে যেভাবে ইসরায়েলের পিএম রিসিভ করলেন সেটা আপনারা লক্ষ্য করেছেন, বা বিগিনিং স্পিচ দুজনের দেখেছেন, এবং আজকেও যে ফিনিশিং পার্টে দুজনের স্পিচটা লক্ষ্য করেছেন। একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, দুজনের স্পিচের মধ্যে কিন্তু একটা বক্তব্যটা বারে বারে ঘুরে আসছে। ইট ইজ দ্য মিটিং বিটুইন টু মোস্ট এনসিয়েন্ট সিভিলাইজেশনস। It is the meeting between two most ancient civilizations. দেখুন, হ্যাঁ, আমি মহাকালের কথা থেকে আমি জায়গাটা একটু তুলে দিই। একটু তুলে দিই। হুম। আমি মহাকাল কথন প্রথম খণ্ড পেজ 119 এবং 120 থেকে পড়ছি। পরে একটু ব্যাখ্যা দেব, একটু ব্যাখ্যা। ইউনাইটেড সিঙ্গেল কমান্ডের আন্ডারে আরবরা লড়েনি, আলাদা আলাদা লড়াই করেছে। আসল লড়াই হয়েছে ইজিপ্টের সঙ্গে। 2 নাম্বার, রুশের কাছ থেকে খুব ভালো এবং ফাইনেস্ট আর্মস পেয়েছিল, যেগুলো ব্যবহার করার মতো নিপুণতা আরবিয়ানদের কারো নেই। ডেটটা হচ্ছে 1867, উনি বলছেন। পারফেক্টলি ট্রেন্ড একটাও হ্যান্ড নেই। ওই সকল অস্ত্র রুশ ব্যবহার করলে ইসরায়েল থাকতো না। কোনো প্ল্যান ছিল না, স্ট্র্যাটেজি কিছু জানা ছিল না। আরবস তো মনে করেছিল মার খেলে রুশ লাফিয়ে পড়বে। 5 নাম্বার, আমেরিকা নিরপেক্ষ থাকায় রুশ ফেঁসে গেল, তাকেও নিরপেক্ষ থাকতে হলো। 6, রাশিয়া উস্কে দিল সিরিয়াকে। সিরিয়া নাসেরকে চ্যালেঞ্জ দেওয়াতে নাসের বাধ্য হলো যুদ্ধ করতে। ইন্ডিয়ার সৈন্য মারা যাবার জন্য দায়ী ইন্ডিয়া গভর্নমেন্ট এবং ইউথান্ড। তাদের অ্যাটওয়ান্স কেন দেশে নিয়ে এলো না। 8 নাম্বার, ওদের প্লেনে পাঠানো হলো না, অন্য দেশের সৈন্যদের প্লেনে পাঠানো হলো। 9 নাম্বার, এগুলো কতগুলো প্রশ্ন, অনু অনুচররা কিছু প্রশ্ন করেছিলেন, প্রশ্ন জবাবগুলো একদম পয়েন্ট বাই পয়েন্ট দিচ্ছেন। 1914-র আগে এতগুলো আরব স্টেট ছিল না। সুলতান, দ্যাট ইজ তুর্কির খালিফা,
কে হারিয়ে গ্রেট ব্রিটেন এতগুলো রাজ্য করে দিল, এতগুলো রাজা ক্রিয়েট করে ইংরেজরা এখন ফ্যাসাদে পড়েছে। তুর্কির সুলতানকে খতম করে দিয়ে একমাত্র রেজা খা পল্লবী রাজা। 10 নম্বর, সিকিউরিটি কাউন্সিলে একমাত্র বয়সে ইসরায়েলের ভোটে সিট পেল ইন্ডিয়া। সিকিউরিটি কাউন্সিলে একমাত্র ইসরায়েলের ভোটে সিট পেল ইন্ডিয়া। জিউজ কালচার আর হিন্দু কালচার এক। জিউজ কালচার আর হিন্দু কালচার এক। এখানে একটা নোট দিয়েছিলাম, ইসরায়েলের ভোটে ইন্ডিয়া, দ্যাট ইজ নন পার্মানেন্ট মেম্বার, অস্থায়ী সদস্যপদ লাভ করেছিল সিকিউরিটি কাউন্সিলে, ইউএনওর 1967 to 68। ইসরায়েল ভোট দিয়েছিল বলে। 11 নম্বর পয়েন্ট, 2000 বছরের জন্য গৃহহারা হয়ে থাকবে, মানে ইহুদিরা, আরবসরা রাজপুত ক্ষত্রিয় ইন্ডিয়ানস। 13 নম্বর পয়েন্টে বলছেন, আমি কন্যাকুমারী থেকে মেক্সিকো পর্যন্ত খুঁজেছি আর্কিওলজিস্টদের আবিষ্কার দেখবার জন্য। চণ্ডীতে মায়ের যে নামে যে রূপ, সেই রূপের প্রতিমা দেখেছি। আরব ল্যান্ডে 4-5টি প্রতিমা আছে। বাল্টিক সাগরে কতগুলি ছোট বড় দ্বীপ, সবচাইতে বিরাট দ্বীপটিতে একটি বিরাট প্যালেসের ধ্বংসাবশেষ এবং একটি হ্রদ আছে। লেক কালি, রাশিয়ানরা বলে একটা বিরাট উল্কা পড়েছিল, তাতে হ্রদটা হয়েছে, কেউ তৈরি করেনি। বি করাল থেকে বৈকাল, ওর চারধারে যেসব গাঁয়ের লোক, তারা বলে এই হ্রদের তলায় স্বয়ং কুবের যক্ষ হয়ে বসে আছেন। ওরা বলে পসিডস বসে আছেন বিরাট জটা ছড়িয়ে। সাইবেরিয়া, আজারবাইজানের লোকেদের কথা শুনলে মনে হয় লখনৌতে বসে আছে। লখনৌতে যে হিন্দুস্তানি কথা অবিকল সেই রকম। মঙ্গোলিয়াতে পুরানো পুরানো মঠে যখন আরতি করে, নাচে, গায়, ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে সংস্কৃতে মহাকালের স্তুতি গাইছে। ওদের গ্রন্থাগারে হাজার হাজার সংস্কৃত আর পালিতে লেখা গ্রন্থ আছে। এটা পড়লাম মহাকাল কথন থেকে, ইসরায়েল রিলেটেড কিছু কথা। আরও কয়েকটা জায়গাতে আছে ভিন্ন, ছিন্ন ভিন্ন, সেটা আর পড়লাম না। এবার আমি আসছি ওমা থেকে একটু পড়ব। ওই মহামানব আসে, চারণিক, এইখান থেকে অনেক কম্প্যাক্ট লেখা, এটা অনেকটা লেখা আছে ইসরায়েলের একদম অতীত ইতিহাস, জিউসদের অতীত ইতিহাস, 6000 বছরের ইতিহাস। খুব শর্ট কম্প্যাক্ট বলেছেন, সেটা লেখা আছে, সবটা পড়লে এখন সময় লেগে যাবে। আমি একটা অংশ শুধু পড়ে যাচ্ছি রিসেন্ট ঘটনার সঙ্গে ম্যাচ করে। ইসরায়েলের জন্ম হলো। ইসরায়েল ইজ ইন এ ডোমিনেন্ট পজিশন ইন ওয়েস্ট এশিয়া। এটা বলছেন আজ থেকে কত বছর আগে ভাবতে পারেন? আজ থেকে বলছেন প্রায় 50 বছর আগে। সেগুলো ছাপা হয়েছে অনেক পরে। ইসরায়েলের জন্ম হলো, ইসরায়েল ইজ ইন এ ডোমিনেন্ট পজিশন ইন ওয়েস্ট এশিয়া, রাদার দি মোস্ট। কিন্তু মেঘ উঠেছে, বোধহয় কালবৈশাখী। কোনো মুসলিম স্টেটেরই ম্যাচিওর পলিটিক্যাল প্রসেস নেই। কু এবং কাউন্টার কুতে ঝগড়া করে সবাই। আমি একটু দেখে নিচ্ছি, আই এম সরি হোয়েদার, বুঝতে পারছি না আই এম অডিবল অর ভিজিবল কি না, একটু দেখে নিচ্ছি।
আই অডিবল? আমি বুঝতে পারছি না আমি অডিবল বা ভিজিবল কিনা। আমি দেখতে পাচ্ছি না আমি অডিবল বা ভিজিবল কিনা। Yes, possibly I am audible and visible, but in my handset I do not know why it is not appearing. Audio clear? Okay. Thank you, Mr. Maiti. Audio is clear and visible. Okay. এবার কু এবং কাউন্টার কুতে ঝাঁঝরা করা সবাই, কু এবং কাউন্টার কুতে ঝাঁঝরা করা সবাই, বর্তমানে দুজনার জোর টিকবে না, সুতরাং এসবই ইসরায়েলকে স্ট্রেংথ দেবে, খুব ফ্লেক্সিবল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল মেকানিজম দেবে, ঝড় উঠবে, আরবদের সঙ্গে বোঝাপড়া হয়ে যাবে, এমন বোঝাপড়া যার ফলে আরব পাওয়ার্সদের মেনে নিতে হবে ইসরায়েলের বাস্তবিকতা, যেটা ঘটেছে। আর এর একটা কাজ চালানো মতো স্থিতি মিলতে পারে। আর এর, আর মিন্স রাশিয়া, একটা কাজ চালানো মতো স্থিতি মিলতে পারে। যত অডি ইসরায়েলের বিপক্ষে আসুক না কেন, যত বড় শত্রুই আরবরা হোক না কেন, এই প্রাচীন জাতি মিন্স প্রাচীন জাতি ইসরায়েল উচ্চ শিরে থাকবে। সকলের কম্বাইন্ড অ্যাটাক সারভাইভ তো করবেই, উপরন্তু এরা নিজেদের পজিশন কনসলিডেট করে ইসলামিক ফান্ডামেন্টালিজম এবং সোভিয়েত কমিউনিজমের প্রাসাদের বিরুদ্ধে ভেরি স্ট্রং বুলওয়ার্ক হয়ে দাঁড়াবে। হে সমুদ্র দেবতা, ওই শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি আপনার হস্তের এই অতি নগণ্য যন্ত্রের প্রার্থনা। আশা ক্ষুদ্র প্রয়াসে শক্তি প্রদান করুন। আরবরা এবং জিউসরা অবশেষে যেন শান্তি ও বন্ধুত্বে বসবাস করেন। এই মহান প্রাচীনদের মতো আপনার এই তুচ্ছ দাস, ও তো সত্যিকারের একটা এক্সাইল। নিজের সম্বন্ধে বলছেন এক্সাইল, আমি তো নির্বাসিত, কোথাও যাবার ঠাঁই নেই, ঘর নেই, দ্বার নেই, চালচুলো নেই, আশ্রয় নেই, মাতা পিতা আত্মীয়স্বজন কেউই নেই। তাই প্রার্থনা আমার জন্যে, যদি আপনার শ্রীহস্তে দেবার কিছুই না থাকে, নাই বা থাকে তো নাই থাক, কিন্তু ওই যে যারা নিজেদের গোটা অস্তিত্বটাই জিয়ে বাঁচিয়ে অস্তিত্ব রাখতে অগ্নিমন্থন করে চলেছেন, ওদের অগ্নিমন্ত্রণা সার্থক সত্য করুন। মহাকাল ইজ প্রেয়িং ফর দ্য জিউজ, যারা 2000 বছর বিভিন্ন দেশে লাথি খেয়ে অপমানিত হয়ে যাযাবরের জীবনযাপন করেছে, লাঞ্ছিত হয়েছে, খুন হয়েছে, তাদের জন্য প্রার্থনা করছেন। একটা জিনিস মনে রাখতে হবে যে জিওপলিটিক্সটা খুব সহজ বস্তু নয়। মহান মহান দ্রষ্টা ঋষিরা যখন তার দেশের জন্য বা মানবতার জন্য কোনো প্ল্যান করেন, সেটা সবার অলক্ষ্যে হয়, ঢাকঢোল পিঠে সবার সামনে হয় না, সেটার এক্সিকিউশন খুব আস্তে আস্তে হয়, তার অনেক পরে তার এক্সিকিউশন সম্ভব হয়, সেটা ম্যানিফেস্ট করে। জিওপলিটিক্স, ফরেন পলিসি, স্টেটসম্যানশিপ,
এটা খুব রেয়ার। মহাকাল নিজেই বলেছেন ভারতবর্ষে প্রায় 2000 বছর কোনো মিলিটারি স্ট্র্যাটেজিস্ট জন্মায়নি। কথাটা ভীষণ সত্য। আর একটা জায়গায় তো বলেছেন আমাকে কাজ করতে হচ্ছে শিখণ্ডী দিয়ে। যেমন একটা কথা দেখুন, ঠিক দুই প্রধানমন্ত্রীর মুখে একটা কথা বারে বারে এলো, টু মোস্ট এনসিয়েন্ট সিভিলাইজেশনস, বারে বারে আসছে। এইটা আরেকটা জিনিস মনে রাখবেন, ভারতবর্ষে ওই 48-49-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জাস্ট রেকগনাইজ করেছিল ইসরায়েলকে, বাট ডিপ্লোম্যাটিক প্লেনে সেই রিকগনিশনটা কখনো এক্সিকিউট হয়নি। ডিপ্লোম্যাটিক রিলেশনস ছিল না। ইসরায়েল ডিড নট হ্যাভ এনি এম্বাসি ইন ইন্ডিয়া, অ্যান্ড ইন্ডিয়া হ্যাড নো এম্বাসি ইন ইসরায়েল। ডিপ্লোম্যাটিক প্লেনেসটা এক্সিকিউট করা হয়নি। দীর্ঘকাল কংগ্রেস গভর্নমেন্ট রান করেছে, প্রায় 50 ইয়ার্স বিভিন্নভাবে, বাট দে অলওয়েজ অ্যাফ্রেড দ্য আরব ওয়ার্ল্ড, যে ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক করলে আরবরা খেপে যাবে। বেসিক্যালি the rulers of India in this period was of the Islamist mindset. তারা ভারতবর্ষের স্বার্থও ভালো বোঝেনি, ইসলামিস্ট মাইন্ডসেট থেকে ইসরায়েলকে দেখেছে। অথচ ইসরায়েল ছাড়া ভারতবর্ষ যতগুলো যুদ্ধ করেছে জিততে পারত না। একদম সিক্রেটলি প্রতিটা যুদ্ধের সময় ইসরায়েল থেকে মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্টসগুলো এসছে, যেটা দিয়ে ভারতবর্ষ শত্রুকে পরাজিত করেছে। তারা সেটা কখনো কিন্তু প্রকাশ্যে বলেনি, কখনো বলেনি। আর একটা কথা বারে বারে যেটা ইসরায়েল প্রধানমন্ত্রী বলেছেন, যে গোটা পৃথিবীতে 2000 বছর আমাদের পূর্বপুরুষরা রিফিউজি হয়ে ঘুরে বেড়িয়েছে, মার খেয়েছে, অপমানিত হয়েছে, খুন হয়েছে, বাট অনলি দ্য ইন্ডিয়া, যেখানে জিউসরা সম্মানের সঙ্গে নিজেদের ধর্ম পরিবর্তন না করে সম্মানের সঙ্গে বসবাস করেছে, তাই তারা কৃতজ্ঞ। আরো বারে বারে একটা জিনিস বলছি, প্রথম বিশ্বযুদ্ধের সময় একটা ব্রিটিশ ইন্ডিয়ান রেজিমেন্ট ভারতীয়, তারা জিউসদের সেভ করেছিল এই ল্যান্ডে। এই কৃতজ্ঞতা এবং 71-এর যে ড্রামাটিক মিরাকুলাস যে ভিক্টরি অব ইন্ডিয়ান আর্মি এগেনস্ট পাকিস্তান, সেখানেও অনফিল্ড যিনি ছিলেন জন জ্যাকব, হিজ জিউস ইন ব্লাড, মনে রাখতে হবে। এবং আরও অনেক ঘটনা দুজনেই বলেছেন। জিউসদের কাছ থেকে ভারতবর্ষের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু। এই মুহূর্তে পৃথিবীর হেভিয়েস্ট টেকনোলজি, ম্যাসিভ হেভিয়েস্ট টেকনোলজিতে রাশিয়ানরা, কিন্তু ফাইন টেকনোলজিতে আইদার ইন্ডাস্ট্রিয়াল অর ওয়েপন্সে ইট ইজ ইউএসএ। কিছু কিছু ফাইন জায়গা ডেফিনেটলি জার্মানরা সুপ্রিম, ফ্রেঞ্চ সুপ্রিম, কিন্তু ফাইনেস্ট টেকনোলজিতে, ফাইনেস্ট সফিস্টিকেশনসে এবং এবং ফাইনেস্ট এবং সিকিউরিটি পারপাসে, ইন্টেলিজেন্স পারপাসে যে ইকুইপমেন্টসগুলো, সফিস্টিকেশনে ইসরায়েল ইজ ইন টপমোস্ট পজিশন। বহুবার বলেছি আমি, সুভাষবাবু, ইসরায়েল ইজ আওয়ার ট্রু ফ্রেন্ড, ট্রু ফ্রেন্ড। আর বহুবার বলেছি, যদি 47-এ ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হলো, তারই পরের বছর 48-এ ইসরায়েল তৈরি হলো। যদি ইসরায়েল 48-এ তৈরি নাও হতো, তাহলে এদের যাদের হাতে, যে স্কাউন্ড্রেলদের হাতে
দেশের ক্ষমতা হস্তান্তর হয়েছিল, যদি ইসরায়েল তৈরি না হতো তাহলে দিল্লির লালকেল্লায় বা পার্লামেন্ট হাউসে পাকিস্তানের পতাকা উঠত। এটা ইসরায়েলের বার্তা, ইসরায়েল ইন্ডিয়াকে সেভ করে দিয়েছে। ব্যাখ্যা করে দেখিয়েছি কেন। সব থেকে বড় কারণটা হচ্ছে, আমি শুধু ওদের সফিস্টিকেট ইকুইপমেন্টসগুলো ইন্ডিয়াকে সেক্রেটলি সাপ্লাই নয়, আর একটা বড় কারণ আরব দুনিয়ার যে অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড, যে নর্থ মুসলিম কান্ট্রি, বিশেষত ইসরায়েল, জিউসরা এবং ভারতীয়রা হচ্ছে ইনফিডেল, এদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে। এই যে আরব শোরের যে আঘাত, যদি ইসরায়েল না থাকতো তাহলে একা ভারতকে সহ্য করতে হতো। সেই আঘাত সহ্য করতে মুরদ ওই গান্ধী নেহরুদের ভারতের ছিল না। কারণ দিস কান্ট্রি ওয়াজ রিয়েলি গট দ্য লিডারশিপ এ গ্রুপ অফ স্কাউন্ড্রেলস। সেই সময় আরব দুনিয়ার শোর দুদিকে আক্রমণ চালিয়েছে, একদিকে জিউসদের ইসরায়েলকে, একদিকে ভারতকে। ফলে তার স্ট্রেংথ অফ দি আরব ওয়ার্ল্ড, ইসলামিক যে অ্যাগ্রেশন, টেরোরিজম বলুন, মিলিটেন্সি বলুন, ইনভেশন বলুন, ডিভাইডেড হয়ে গেছিল। ভারত বেঁচে গেছে। উই শুড বি গ্রেটফুল টু ইসরায়েল। আমি এই জায়গাটা শেষ করছি, একটা জিনিস বলে রাখি। এই যে আজকের যে ঘটনাটা দেখছেন, গতকাল এবং আজকে ইসরায়েলের মাটিতে এগ্রিমেন্ট সই হয়েছিল, ব্যাকগ্রাউন্ডটা বিশাল। এই ব্যাকগ্রাউন্ডটা বহু দশকের ব্যাকগ্রাউন্ড, বহু দশকের ব্যাকগ্রাউন্ড। সেই ব্যাকগ্রাউন্ডের ইতিহাস পেতে আমাদের অনেক সময় লাগবে, আরও অনেক দিন ওয়েট করতে হবে। যে কথাটা বলি না, নেতাজি সুভাষচন্দ্র 1941 কীভাবে বেরিয়ে গেছিলেন, সেই ইতিহাস এখনও সম্পূর্ণ বোঝা যায়নি। যে গল্পটা বলা হয় মিথ্যা। আবার 1943-তে ইউরোপ থেকে যেভাবে এশিয়াতে এলেন, তার অনেকটাই আমাদের অজানা। এটা অনেক পরে বেরোবে। 45-এ তার আবার নিরুদ্দেশের পথে চলে যাওয়া, ডিসঅ্যাপিয়ার করা, এটা একটু একটু জায়গা আবার বেরিয়ে আসছে। এটাও সময় লাগবে। যা পৃথিবীর চরম সত্য, যা সুন্দর, তা মানুষের চোখে ধরা দেয় অনেক পরে, অনেক পরে। এবং ইমিডিয়েটলি আসার প্রয়োজন নেই। এলে অরিজিনাল যে ডিভাইন প্ল্যান, প্রোগ্রামসগুলো এক্সিকিউশন হবে না, শত্রু জানতে পারবে। এবার they saved us from the scoundrels we had at the time of independence. Yes. এবার আসছি আমি এবার আসছি। হ্যাঁ, এবার আমি আজকে আর এ বিষয়ে, ইসরায়েল কতক্ষণ হয়ে গেল, হ্যাঁ, এবার আমি আসছি কতগুলো। দেখবেন এই যে নেহরু গান্ধীদের বদান্যতায় গোটা অ্যাকাডেমিক্সটা, অ্যাকাডেমিক ওয়ার্ল্ডটা, আমাদের পল সায়েন্স, যে হিস্ট্রি, এই পোর্শনটা has been dominated by the Marxists, Gandhian historians, Nehruvian historians, Marxist historians। এবং তাদের মূল টার্গেটটাই হচ্ছে ভারতবর্ষকে একটা স্টোরি ন্যারেটিভ দেওয়া, যে ভারতবর্ষে কোনো সভ্যতা ছিল না। প্রথম আরব থেকে এসে, পশ্চিম থেকে এসে লোকেরা, ইনভেডার্সরা, যাদেরকে আমরা ইনভেডার বলি, তারাই এসে ভারতবর্ষকে সভ্য করেছে। তারপর ইংরেজরা এসে ভারতবর্ষকে সভ্য করেছে, আরও সভ্য করেছে। এই হচ্ছে ন্যারেটিভ। আমাদের ইতিহাস ঐতিহ্য ছিল না, আমাদের জ্ঞান বিজ্ঞান ছিল না। দিস ইজ দ্য ন্যারেটিভ। এবং এই ন্যারেটিভগুলোকে মানুষের মনে ঢুকিয়েছে একদম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দিয়ে। তার জন্য অনেক মিথ্যে ইতিহাস বই লেখা হয়েছে। এবং ব্রিটিশ যুগেও আমাদের জ্ঞানী ঐতিহাসিকরা, বিজ্ঞরা যে ইতিহাস লিখে রেখে গেছিল, সে যদুনাথ সরকারি হোক, প্রফেসর আর সি মজুমদারি হোক,
সুধীর চট্টোপাধ্যায় হল বিখ্যাত বিখ্যাত ব্যক্তি, ধ্যান, এরা, এদের সমস্ত বইগুলোকে বিশ্ববিদ্যালয় লাইব্রেরি থেকে সরিয়ে ফেলা হয়েছে। এগুলো মার্কেটে পাওয়া যায় না, কারণ যে প্রিন্টার প্রিন্ট করবে, এগুলো রিপ্রিন্ট করবে, সে দেখেছে যে বইগুলো বিক্রি হয় না। বিপুল টাকা খরচ করে এগুলো রিপ্রিন্ট করে গোডাউনে পড়ে থাকলে তার লস। এগুলো কেউ পড়ে না, পড়তে চায় না। এই যুগের টিচাররাও এটা পড়ে না, ছাত্ররাও পড়ে না। ফলে একটা ন্যারেটিভ তৈরি হয়ে গেছে, এটা সিকুমাকু কঙ্গুদের একটা, সবার একটা ন্যারেটিভ, যেটা ঢোকানো হয়েছে ভারতবর্ষের মনের মধ্যে, যে যা কিছু ভারতের উন্নতি সব করে দিয়ে গেছে ওই মুসলিমসরা। তাদেরকে ওই আরব দি আকবর দি গ্রেট, বাবর দি গ্রেট, ঔরঙ্গজেব দি গ্রেট, এই সমস্ত করে দিয়ে গেছে। তারপরে ইংরেজরা ভারতবর্ষকে সভ্য করে দিয়ে গেছে, সব উন্নতি করে দিয়ে গেছে। এই তো ন্যারেটিভ। এবার একটু আগে বলেছি, ইতিহাসের পাতাগুলো থেকে যদুনাথ সরকার, আর.সি. মজুমদার, সুধীর চট্টোপাধ্যায়ের লেখাগুলোকে, এগুলোকে সব সরিয়ে ফেলা হয়েছে। একসময় ভারতবর্ষের সভ্যতা, যে কালচারাল সিভিলাইজেশন যেটা স্প্রেড করেছিল আপ টু ওদিকে একদম ভূমধ্য সাগর পর্যন্ত, একদম তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আপ টু ভূমধ্য সাগর যত আদিম সভ্যতা সবই হচ্ছে পৌত্তলিক সভ্যতা। এবং যে কয়েন্স বা আইকনসগুলো ওখানেও পাওয়া গেছে, এখানেও পাওয়া গেছে, প্রায় একই সময়কার, মাটি খুঁড়ে। মহাকাল বলেছেন, মহাকাল নিজে বলছেন, আমি কন্যাকুমারী থেকে মেক্সিকো পর্যন্ত সমস্ত আর্কিওলজিস্টদের খোঁড়া জিনিসগুলো দেখেছি। আর এ জায়গায় বলেছেন, আমি তো বেঁচে আছি, আমি মাটি খুঁড়ে খুঁড়ে দেখিয়ে দেব কি ছিল আমাদের ইতিহাস। এই ইতিহাসগুলোকে মুছে ফেলা, যেমন এদিকে আপ টু জাভা, সুমাত্রা, হোল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের সভ্যতা প্রসারিত হয়েছিল স্থলপথে এবং জলপথে, দুটোতেই। এবং ভারতবর্ষের যে এক্সপানশন সভ্যতার, এসবটা ছিল কালচারাল, ট্রেড অ্যান্ড কালচার। আমরা খ্রিস্টানদের মতো বন্দুক দিয়ে পৃথিবী জয় করিনি, আমরা ইসলামের মতো সোর দিয়ে আমরা ল্যান্ড জয় করিনি। আমরা করেছি বাই কালচার অ্যান্ড ট্রেড। তারপর ইতিহাসের চাকার আবর্তনের সঙ্গে সঙ্গে সেই বিশাল যে আমাদের বেদিক ভারত বা হিন্দু ভারত, যেটা ওদের ভাষায় হিন্দু, সেই ভারত দুর্বল হয়েছে, ছোট হয়েছে, খণ্ডিত হয়েছে বিভিন্ন কারণে, ইনহেরেন্ট কতগুলো উইকনেসের জন্য, প্লাস ফরেন ইনভেশনের জন্য দুর্বল হয়েছে। সেই সভ্যতাকে পুনরায় আবার জাগরিত করতে হবে। যেটা বলছিলাম বারে বারে, ইতিহাসের এটা ডিজাইন নাও, most two most ancient civilization now exerting to regain their old positions. সেই জিনিসটা তো একদিনে হবে না, it will take decades, it will take decades, এবং অনেক স্যাক্রিফাইস লাগবে। আমি কটা বই, এই যে আমি নিউজ হেডলাইন্স বলতে গিয়ে দেখাচ্ছিলাম, মোটামুটি কদিনে অনেকগুলো আজকালের খবরের কাগজে একটা ডোমিনেন্ট হেডলাইন হচ্ছে মোদিজি ইন ইসরায়েল, বিভিন্ন প্যাক্ট সই হচ্ছে। আর একটা ঘটনা আবার আমাদেরকে পড়তেই হচ্ছে, হ্যাঁ একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস, হ্যাঁ কোথায় গেল, পড়ছি। একটা জিনিস,
হ্যাঁ, আমি একটা খবর, হ্যাঁ, মাটি খুঁড়ে একটা মসজিদের তলায়, এই এই সপ্তাহেরই খবর আর কি, মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। যেটা ওরা দাবি করছিল ওরা নাকি মসজিদ তৈরি করেছে। হেডলাইনটা হাতের কাছে পেলে আমি পড়ছি। তার আগে আমি, হ্যাঁ, পড়ে যাচ্ছি, কয়েকটা জায়গা পড়ে যাচ্ছি আমি। কয়েকটা হেডলাইন শেষ করে আমি তারপরে এগিয়ে যাব। যেমন এটা হচ্ছে 26, এটা আজকের, টিউসডে না থার্সডের, পিএম বিগিনস ইসরায়েল ভিজিট টু বুস্ট স্ট্র্যাটেজিক টাইজ। আপনারা গতকাল দুজনের স্পিচ এবং আজকে দুজনের স্পিচটা আবার একটু দেখে নেবেন। সুপ্রিম কোর্ট টেক্স সুও মোটো কগনিজেন্স অফ দি এনসিআরটি বুক রিফারিং করাপশন ইন জুডিশিয়ারি। হ্যাঁ, কারণ খুব গায়ে লেগেছে ওই দুটো 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 লম্পট আছে না সুপ্রিম কোর্টে, একটা কপিল সিবাল আর একটা সিংভি, যারা কোটি কোটি টাকা নিয়ে চোরকে প্রোটেক্ট করে, তাদের গায়ে লেগেছে। এই ইস্যুটাকে নিয়ে খুব লম্পঝম্প করছে সুপ্রিম কোর্টে, খুব গায়ে লেগেছে। হ্যাঁ, এবং ন্যাচারালি চিফ জাস্টিসকে এ নিয়ে কিছু রেসপন্স করতে হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে করাপশন তো সব জায়গায় আছে, মেডিকেল প্রফেশনেও আছে, অন্য জায়গাতে আছে, সব জায়গাতেই আছে, শুধু কেন জুডিশিয়ারিকে নিয়ে বলা হবে? সব থেকে বড় কথা, এই যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, এখান থেকে ওরা নিজেদেরকে সরিয়ে রেখেছে। ওর আগে একটা হিয়ারিংয়ে 40-50 লাখ টাকা নেয়, অ্যাবসেন্ট হয়, হেরে যায়, এর সময় নোংরামি করে, অপোজিশনকে জেতানোর জন্য সেখান থেকে পয়সা খেয়ে নেয়, সবই চলে। ওরা গট আপ গেম খেলে, ওদের এগেনস্টে কোনো কেস করা যাবে না, ওরা কেউ করাপ্টেড নয়। কিন্তু অন্য প্রফেশনসগুলো আন্ডার, সেখানে কিন্তু কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের মধ্যে তাদের এগেনস্টে ক্রিমিনাল কেসও করে, ডাক্তারের এগেনস্টে ক্রিমিনাল কেসও করা যায়, ওদের এগেনস্টে কোনো কেস করা যাবে না। নিজেদেরকে ইমিউন করে রেখেছে। এবং দেখেছেন সব থেকে বেশি এই যখন এনসিআরটির বইয়ে একটা চ্যাপ্টার দিয়ে দিয়েছে করাপশন ইন জুডিশিয়ারি, প্রচণ্ড খেপে গেছে ওরা। চোরের মায়ের বলগড়া, গায়ে তো লাগবেই। আর আরেকটা জিনিস, যেটা হচ্ছে, হ্যাঁ, আরটা আমি চট করে কটা হেডলাইন বলে আমি চলে যাব আমি। এবং সুপ্রিম কোর্ট একজাক্ট করেছে যেটা, যে চিফ জাস্টিস অফ ওয়েস্ট বেঙ্গল, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট ক্যান ইউজ জুডিশিয়াল অফিসার্স ফ্রম ঝাড়খণ্ড, ওডিশা। এইটা আর একটা হচ্ছে যেটা, এবার একটা, হ্যাঁ, ওই জিনিসটা খুব বড় একটা খবর। গ্রেপ্তার যুব কংগ্রেসের সর্বহত সভাপতি। ওই জামা খুলে বিদেশি ডেলিগেটসের সামনে নোংরামি করা, এটা একটা শাস্তি হওয়া উচিত। কেন, ইমাজিন, ইসরায়েলের অপোজিশন লিডার্সরা তো নেতানিয়াহুকে এত বেশি বিব্রত করে এবং ক্যাবস করে, কিন্তু কালকে যখন মোদিজি গিয়েছেন, কিভাবে তারা একসঙ্গে একসঙ্গে প্রোগ্রামটাকে সাকসেস করেছে। কোথাও কোনো নোংরামি নয়, জানে ইন ফ্রন্ট অফ দি আউট, মানে ফরেন ডেলিগেটসের মধ্যে এরকম আচরণ করাটা দেশকে অপমান করা, দেশের ক্ষতি করা। এই জ্ঞান বুদ্ধিগুলো, এই বিবেকগুলো এই গান্ধী নেহরু স্কাউন্ড্রেলদের নেই। আর আরেকটা হেডলাইন, কেরলের নাম পাল্টে কেরলম করাটা সেন্ট্রাল ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। এটা নিয়ে মমতার আবার খুব গোসা হয়েছে।
ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা শুরু হয়েছে। দেখা যাক কোন দিকে যায়, টার্ন নেয়। এবার আসছে আরেকটা জায়গা, ক্যাবিনেট অ্যাপ্রুভস, হ্যাঁ কেরালা, কেরলম শব্দ, হ্যাঁ। আর একটা জায়গা কোথায় রাখলাম, কোথায়, ও সরি, হ্যাঁ, ও সরি, পেয়েছি, ও রেখেছি, আমারই ভুল। হ্যাঁ, এইটা আপনারা দেখেছেন কিনা, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া, এটা বোধহয় টাইমস অফ ইন্ডিয়া, এটা গতকালের টাইমস অফ ইন্ডিয়া। মস্ক মস্ক অ্যাট ভোজসালা বিল্ট ইউজিং পার্টস অফ এনসিয়েন্ট টেম্পলস। কে বলছে? এএসআই। একদম মাটি খুঁড়ে দেখিয়ে দিয়েছে, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া মাটি খুঁড়ে দেখিয়েছে। ইন্দোর মানে ভূপাল, ইন্দোর মানে হচ্ছে মধ্যপ্রদেশ, মাটি করে দেখিয়ে দিয়েছে। ওরা চিৎকার করছিল না, এটা আমাদের জায়গা, এটা আমাদের মস্ক। এএসআই এক্সকাভেটেড দ্য এরিয়া, existing structure built over a pre-existing basalt structure. Three architectural phases found, earliest traced to the Promora period, that is 10th to 11th century. হ্যাঁ, 106খানা পিলার পাওয়া গেছে, প্লাস appear to be originally part of temples, show evidence of multi-flatted figures. Oh, evidence of mutilated figures of deities and humans. Deities depicted in 94 sculptures and fragments. That means clear, একটা বড় মন্দিরকে ভেঙে সেই কমপ্লেক্সে ভোজশালা এরিয়াতে মস্ক তৈরি হয়েছে। মহাকালের এই কথা, আমি তো এখনো আছি, দেখিয়ে দেব, মাটি খুঁড়ে খুঁড়ে ইতিহাসটাকে দেখিয়ে দেব। এবার আসছি আমি কয়েকটা জায়গাতে। হ্যাঁ, বইয়ের কথা এসছিলাম যে প্রফেসর আর.সি. মজুমদার, প্রফেসর যদুনাথ সরকার, সুনীল চট্টোপাধ্যায়, ইতিহাস তো মুছে ফেলা হয়েছে, কিন্তু ইতিহাস আবার কথা বলে। একটা একটু বলে নেই, একটা নতুন বই এসছে, বইটা অবশ্য আগেই এসে গেছিল ইংরেজিতে, ইজিপ্ট ইন ইন্ডিয়া ইন ইজিপ্ট বলে, লেখক তিলক রঞ্জন বেরা, উনি ডক্টর। তার বাংলা একটা এসে গেছে, মিশরীয় সভ্যতায় ভারত। খুব মোটা বই, এটা মার্কেটে এসে গেছে। এটার বিশাল বই এটা, উনি ঘুরে ঘুরে সব জায়গায় ছবি তুলে এটা, এবং বিভিন্ন স্টাডি ডকুমেন্টস, সেই সঙ্গে জেনেটিক স্টাডিটা, দ্য হেল্প অফ জেনেটিক্স, এগুলো করে একটা জিনিস দেখিয়েছেন। অ্যাজ এ হোল বলছি আমি, যে শেষ যে হিমযুগ, আইস এজ, আজ থেকে 40,000 ইয়ার্স আগে, ভেরি প্রলং পিরিয়ড। তারপরে আস্তে আস্তে আইস এজটা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার করছে, পৃথিবী আবার গরম হচ্ছে, আবার সভ্যতা, মানুষ সভ্যতা আস্তে আস্তে গ্রো করছে। প্রথম যে সভ্যতা, এই পোস্ট আইস এজ, যেখানে জন্মালো, সেটা হচ্ছে গঙ্গার হ্রদি। এই গঙ্গার হ্রদি হচ্ছে এদিকে একদম, এই যে গঙ্গার যে লোয়ার পার্ট অফ দি গঙ্গা, এই গঙ্গার চারধারে একদম, ওদিকে বার্মার একটা পার্ট, এদিকে বেঙ্গলের পার্ট, বিহার, এই অঞ্চল নিয়ে বিশাল যে অঞ্চল, এখানেই হচ্ছে প্রথম মানুষের সভ্যতা তৈরি হয়েছিল। সেই সভ্যতার মানুষ বিভিন্ন গ্রুপস, বিভিন্ন, কেউ নাগ সম্প্রদায়ের, কেউ সিংহ সম্প্রদায়ের, কেউ বাঘ সম্প্রদায়ের, প্রত্যেকের আইকন এরকম, বাঘ, তাদের তাদের দেবী বাঘের উপর বসে আছে, কেউ সিংহের উপর বসে আছে,
কেউ নাগ, এই বিভিন্ন সম্প্রদায়ের ওরা বিভিন্ন কারণে ওরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ওরাই গিয়ে ওদিকে আরব ল্যান্ড, ভূমধ্যসাগরীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় সভ্যতার সৃষ্টি করে। আবার কয়েক হাজার পরে ওরাই আবার, এবং সেই জন্য উনি দেখাচ্ছেন যে এই সমস্ত সভ্যতার, যে ইউফ্রেটিস টাইগ্রিস এরিয়াতে যত সভ্যতা বা নীল নদীর চারধারের সভ্যতাগুলোর আদিতে পৌত্তলিক সভ্যতা এবং মাতৃতান্ত্রিক। সব দেবীরা হচ্ছে মাতা, নারী। পরবর্তীকালে পিতৃতান্ত্রিকতা আসছে। এই মাতৃতান্ত্রিকতার আদিতে, পরে তার কারণ একটা জিনিস আমি একসময় বলেছিলাম যে মানুষের আদিতে ছেলেরা, মানে নতুন জন্মদেরও শিশুরা মাকে জানত, কারণ তখনও পর্যন্ত ম্যারেজ সিস্টেমটা স্ট্যান্ডার্ডাইজড হয়নি। তখন বাবাকে অনেকেই জানতো না, মা। আর মাই ছিল কেন্দ্রে, মাতৃতান্ত্রিক সমাজ। পরবর্তীকালে ম্যারেজ সিস্টেম এস্টাবলিশড হলো এবং মানুষ মাইগ্রেট করছে। যখন মাইগ্রেট করছে তখন মাইগ্রেশনের জন্য নতুন জায়গায় বসতি স্থাপন করা, যাত্রাপথে পশুর সঙ্গে যুদ্ধ করা, এই বাহুবলটা নারীর থেকে পুরুষের বেশি। এই বিভিন্ন কারণে সংসারে পুরুষের প্রাধান্য আস্তে আস্তে এস্টাবলিশড হয়। পরবর্তীকালের মানুষের ধারণার মধ্যে পিতৃতান্ত্রিকতা আসে এবং তখন আস্তে আস্তে যে দেবতাদের উদ্ভব হলো তারা হচ্ছে পুরুষ। এবং দেখা যাচ্ছে যে পরবর্তীকালে এই যে সম্প্রদায়গুলো, এই যে নাগ সম্প্রদায় বা বিভিন্ন আইকনস, তার বিভিন্ন নাম, তার আইকনস বা সিম্বল, এই গোষ্ঠীগুলো আবার কয়েক হাজার বছর পরে ভারতবর্ষে আবার ফিরে আসছে। অনেকে ফিরে আসছে জলপথে, অনেকে স্থলপথে। যারা স্থলপথে ফিরে এলো তাদেরকেই আমরা বলছি যারা ফিরে আসছে, ওই যে 1500 বিসি থেকে, হ্যাঁ, 3000 বিসি টু 1500 বিসি, এই যে যারা আসছে মাইগ্রেট ইন ব্যাচেস, এদেরকেই বলা হচ্ছে এরিয়ান্স। দিস ইজ দ্য মিসকনসেপশন। এটা হচ্ছে ডক্টর ত্রিলোচন বেরার, এটাই হচ্ছে যে বইটার মূল বক্তব্য। এটা বলে রাখলাম, পরে যদি আপনারা পান এটা পড়ে নেবেন। আমি একসময় এটা ডিসকাস করি, আজকে আর এটা নিয়ে বড় কিছু বলার সময় নেই, অবকাশ নেই। কতক্ষণ হলো বলে শেষ করে দেব। এবার 7-এর দশকে কতগুলো ভালো, একজন লেখকের কতগুলো ভালো ভালো বই এসেছিল। ইন্ডিয়া ইন কুর্দিস্তান, এই যে কুর্দরা, আজকের যে কুর্দরা যারা ওয়েস্ট এশিয়াতে, এই সিরিয়া, তুর্কি এবং ইরাক, সিরিয়া এবং তুর্কি, এই যে এই জায়গাটায় যারা থাকে একটা গোষ্ঠী, এরা হচ্ছে কুর্দ। এই কুর্দরা বাই রিলিজন মুসলিম, বাট বাই কালচার দে আর হিন্দুজ। ঠিক এদের মতো, লাইক দ্য পিপল অফ দি ইন্দোনেশিয়া, জাভাস ইন্দোনেশিয়া, এরা এরা কুর্দ। এদেরকে শিয়ারাও সহ্য করতে পারে না, সুন্নিরাও সহ্য করতে পারে না, পেলেই কচু কাটা করে। এই যে কুর্দ কারা, এই কুর্দরা হচ্ছে সব ইন্ডিয়ানস, একসময় দিয়ে মাইগ্রেটেড। এই বইটাই হচ্ছে ইন্ডিয়া ইন কুর্দিস্তান, পার্ট 2, লেখক পরমেশ চৌধুরী। খুব, এবং এগুলো সব ফরেন অথার্সদের বিভিন্ন আর্টিকেলসগুলো কম্পাইল করে উনি লিখেছেন অসাধারণ পাণ্ডিত্যের সঙ্গে। আরেকটা বই বলে নিই আমি, যেটা হচ্ছে দি ইন্ডিয়া উই হ্যাভ লস্ট। এগুলো বেসড অন জার্নালস পাবলিশড ইন এশিয়াটিক সোসাইটি পেপার্স, এগুলোই কম্পাইল করেছেন পরমেশ চৌধুরী। আরেকটা সব 7-এর দশকের বই, ডিড ইন্ডিয়া সিভিলাইজ ইউরোপ, এগুলো সব জার্নালস, এশিয়াটিক সোসাইটি জার্নালসের। আরেকটা হিন্দুজ ডিসকভার্ড আমেরিকা বাই চমনলাল ইন মডার্ন রিভিউ। সমস্ত এই বইগুলোতে
সব ওয়েস্টার্ন স্কলারদের আর্টিকেলস প্লাস এশিয়াটিক সোসাইটির জার্নালসের আর্টিকেলসের কম্পাইলেশন। বাট কম্পাইলেশন নিডস এ ভেরি ডিপ নলেজ। দি ইন্ডিয়া উই হ্যাভ লস্ট। ডিড ইন্ডিয়া কলোনাইজ and civilize Sumeria, Egypt, Greece, China, Europe? India is now recognized as the most ancient naval power. Are the British of Bharat, India origin? এই জিনিসগুলো পরমেশ চৌধুরী। এবার কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই বইগুলো যখন বেরোচ্ছে 60-এর দশকে, তারপর আস্তে আস্তে কমরেডসরা আস্তে আস্তে পুরো দখল করে নিয়েছে একাডেমিয়াটা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, সিলেবাস কমিটি। এবং এই বইগুলোতে স্যার উইলিয়াম জোন্স থেকে আরম্ভ করে বিভিন্ন ওয়েস্টার্ন অথারদের বক্তব্যগুলোকে কম্পাইল করা হয়েছে। সেগুলো থেকে ভারতবর্ষের স্টুডেন্টস এবং টিচার্সরা সব দূরে সরিয়ে দেওয়া হয়েছে। পাশে চরম সত্যি কথাটা বেরিয়ে আসে। এবার আসছি আমি দুটো বই গিফট পেয়েছি, একটু বলে নিই। একটা গিফট পেয়েছি বহু আগে, 2016-তে, আত্মশক্তির গল্প কথা, বীরেন রায়। বীরেন রায় খুব বিখ্যাত ব্যক্তি ছিলেন, নেতাজির অনুগামী। উনি বেহালা অঞ্চল থেকে একদম ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বহুবার এমএলএ ছিলেন, এমপি ছিলেন পার্লামেন্টে। ভারতবর্ষের কয়েকটা জায়গায় উনি একদম পায়োনিয়ারিং। ভারতবর্ষের এই যে বেহালা ফ্লাইং কাপ ওনার সৃষ্টি, ভারতবর্ষের এভিয়েশন ইন্ডাস্ট্রির উনি একদম পায়োনিয়ার লোক। ভারতবর্ষের প্রথম যে সবাক সিনেমা, সবাক যে চলচ্চিত্রের প্রথম মেশিনটা উনি ইউরোপ থেকে নিয়ে এসেছিলেন। এবং উনি হচ্ছেন সায়েন্স কলেজে শিশির মিত্রের ছাত্র, রেডিও সায়েন্সের লোক, নেতাজি অনুগামী। এই মানুষটি 1956-এ বহুবার ইউরোপে গেছেন এবং ব্যক্তিগতভাবে হি হ্যাজ মেট হিটলার। তাই নয়, উনি সবার ব্যক্তিগতভাবে সম্পর্ক কার সঙ্গে বিদেশ যাত্রা বহুবার গেছেন। গোবিন্দ বল্লভ পন্থ, আচার্য পিসি রায়, বিধানচন্দ্র রায়, মোরারজি দেশাই, তুষারকান্তি ঘোষ, ফজলুল হক, ইন্দিরা গান্ধী, মজফফর আহমেদ, প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বোস, এবং একসময় হিটলারের সঙ্গে ইউরোপে গিয়ে মিট করেছেন অ্যান্ড ডিসকাসড পলিটিক্স উইথ হিম। অত্যন্ত সুভাষ অনুরাগী মানুষ। দুঃখের সঙ্গে একসময় বলছেন, আমি ইউরোপে গেছিলাম, আমার বন্ধুরা আমাকে প্রস্তাব দিয়েছে কলকাতার মেট্রো, কারণ কলকাতা এত কনজেস্টেড হয়ে গেছে, ট্রাফিক এত জ্যাম হচ্ছে, ইট নিডস আর্জেন্টলি মেট্রো রেলওয়ে। জার্মানির একটা গ্রুপ কথা দিয়েছিল তারা নিজেদের খরচে কলকাতায় মেট্রো করে দেবে, এবং প্রথম 10 বছর সেই মেট্রো ফাংশনিংটা, স্টার্টিং এবং অপারেশন তাদের হাতেই রাখবে। তারা নিজেরা 10 ইয়ার্স মেট্রো চালিয়ে খরচ তুলে নেবে, মানে যে ফেয়ার থেকে, দেন দে উইল হ্যান্ড ওভার টু দ্য লোকাল গভর্নমেন্ট। বীরেন রায়ের সেই প্রস্তাব সেই সময় পশ্চিমবঙ্গের সরকার, দ্যাট ইজ বিসি রায়, কেন্দ্রের নেহরু নেননি। সেই মেট্রো হলো 30 বছর পরে। কত 50 গুণ খরচ বেড়ে গেল। অপরাধ কি ছিল? কারণ অপরাধ প্রস্তাবটা দিয়েছেন বীরেন রায়, তো কারো চামচা নন তিনি। আর প্রস্তাবটা এসেছিল জার্মানি থেকে। আর জার্মানির টেকনোলজি, জাপান বা পরাজিত হলেও জার্মান টেকনোলজি, ইটালি, জাপান, নেহরুর টেন্ডেন্সি ছিল সবসময় আমেরিকান পো ধরে থাকা, না আমেরিকান ছাড়া পৃথিবীতে আর কোনো ভালো টেকনোলজি কারণ নেই, বা ব্রিটিশের কাছ থেকে। তার কারণ ওইখান থেকে মাল আমদানি করলে তো কাটমানি পাওয়া যায়।
আর অনেক সময় আমেরিকার কাছ থেকে অনেক অপমানকর শর্তে টেকনোলজি মানে মেটেরিয়ালস পাওয়া গেছে। ইউজুয়ালি আমেরিকা টেকনোলজি ট্রান্সফার করেনি, শুধু মেটেরিয়ালটা দিয়েছে ওরা। রাশিয়া পরবর্তীকালে ভারতবর্ষকে কিছু মেটেরিয়াল দিয়েছে এবং শুধু ওয়েপন্সের, এবং কিছু কিছু ক্ষেত্রে দে হ্যাভ হ্যান্ডেড ওভার টেকনোলজি। উই নিড এ ট্রান্সফার টেকনোলজি, আদারওয়াইজ উইল নেভার বি এবল টু সেলফ সাফিসিয়েন্ট। যে জিনিসটা এখন এই গভর্নমেন্ট করছে, উই আর বাইং দ্য মেটেরিয়ালস ফ্রম দ্য ফরেন কান্ট্রিজ, বাট কন্ডিশন material has to be produced in second stage in this land, and technology has to be transferred to us, যেটা ইসরায়েলের সঙ্গে হচ্ছে এখন, ফ্রান্সের সঙ্গে হচ্ছে, যেটা সেটা কখনোই আমরা চেষ্টা করিনি। আর চিরকাল আমাদের ফরেন পলিসিতে আমাদের টেকনোলজি ইম্পোর্টে আমরা ইটালি, জার্মানি, আর একে জাপানকে আমরা এড়িয়ে গেছি, কারণ এক সময় নেতাজির সঙ্গে অ্যালায়েড ছিল, সেই অ্যালার্জি, অলওয়েজ প্রো আমেরিকান ইন টেকনোলজি, অ্যান্ড দ্যাট স্ট্যান্ড হ্যাজ আমাদের গ্রোথকে এত হ্যাম্পার করেছে। আমরা যেখানে বেস্ট টেকনোলজি পাবো হোয়াট এভার, এবং উইথ, কারণ কেউ ট্রান্সফার বিনা শর্তে দেবে না, ভালোবেসে দেবে না, বাট যেখানে সব থেকে কম অপমানকর শর্তে আমরা পাবো, দ্যাটস দ্য বেস্ট অপশন, কিছু করার নেই। কারণ ওরা হোয়াট এভার ইন টেকনোলজি মেনি কান্ট্রিজ আর ভেরি অ্যাডভান্সড, আর আমি তো অ্যাডভান্স এরিয়া থেকেই নেব। চিরকালই আমরা অপমানকর শর্তে আমরা আমেরিকার কাছ থেকে টেকনোলজি নেওয়ার চেষ্টা করেছি, এটা সার্থকও হয়নি। এখন আমরা উই আর গেটিং টেকনোলজি ট্রান্সফার ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, এবং সে ডিপ্লোম্যাটিক্যালি পলিটিক্যালি আমরা সেই স্ট্রেংথটা পেয়েছি, এটাও করতে হয়। আর একটা বই গিফট পেয়েছি, ট্রান্সফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, পলিটিক্যাল ইকোনমি অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না, একটা বই, কম্পারেটিভ ইকোনমি স্টাডি অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না, কীভাবে চায়না এগিয়ে গেছে এত কুইকলি অ্যাটেন্ড দ্যাট পজিশন, ইন্ডিয়া কেন আস্তে আস্তে এগোচ্ছে, এই কম্প্যারিজনটা। এবং এটা করতে গিয়ে ইন্ডিয়ার একদম হিস্ট্রি হেরিটেজটা ব্যাকগ্রাউন্ড ধরে আস্তে আস্তে লিখেছেন। বইটার নাম ডক্টর কার্তিক রায়, ইনি প্রবাসী বাঙালি, আমাদের মেদিনীপুরের লোক, বয়স 83 ইয়ার্স নাও, সুদীর্ঘকাল আমেরিকায় একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওখানেই এখন সেটেল করে গেছেন। এবং বিদেশে একটা সুবিধে হচ্ছে, ওদের দেশে গবেষণা করার মতো ওদের লাইব্রেরিতে বা আর্কাইভসে প্রচুর আর্কাইভাল রিসার্চ মেটেরিয়ালস পাওয়া যায়, যেটা সুভাষবাবু আমি বলবো বীরেন্দ্রার সম্বন্ধে আপনি বোধহয় যদি লক্ষ্য রাখেন, আমি বোধহয় 1 বছর কি 2 বছর আগে আমি বীরেন্দ্রার সম্বন্ধে একটা দিনই আমি বলেছিলাম, আমি বলবো একদিন। শিলা, তুমি শ্বাসমূল, কোন শ্বাসমূল কথা বলছো? আচ্ছা, অলরেডি, ইয়েস, আমি আবার দরকার হলে আবার বলবো একদিন অ্যাবাউট দ্য বীরেন রায়, ইয়েস বলবো একদিন। ওনার বইটার নাম আত্মশক্তির গল্প কথা, বীরেন রায় আত্মশক্তির গল্প কথা, যতটুকু মনে পড়ে, হ্যাঁ যতটুকু মনে পড়ে। 2016-তে ওনার বাড়ির লোক আমাকে একটা মিটিংয়ে বইটা গিফট করে গেলেন। আগে এটা আমি বাধ্যই পড়েছি, আবার একদিন পড়বো আমি। আচ্ছা, আমি এই যে আমি কার্তিক রায় সম্বন্ধে বলি, আমি কার্তিক রায়, উনি অস্ট্রেলিয়াতে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক সারা জীবন, ইকোনমিক্সে এমএ, পল সায়েন্সে এমএ, দুখানা পিএইচডি। বিদেশে সুবিধে হচ্ছে ওখানে রিসার্চ মেটেরিয়াল পাওয়া যায়, এবং ওদের লাইব্রেরিতে ভারতবর্ষের অতীত হিস্ট্রি হেরিটেজ নিয়ে যত মেটেরিয়ালস আছে, এগুলো পড়ে পড়ে উনি বইটা লিখেছেন। সেই সঙ্গে চীনের মেটেরিয়ালসগুলো আছে, কম্পেয়ার করেছেন যে ভারতবর্ষ
সো কল্ড ইন্ডিপেন্ডেন্স পেল ইন 1947, তারও পরে চায়না। বাট চায়না কীভাবে আস্তে আস্তে এগিয়ে গেল, কি স্পিডে, ইন্ডিয়া কেন এত পিছিয়ে আছে। এবং হিস্ট্রি হেরিটেজ লিখতে গিয়ে অনেক ইতিহাসের কথা, অতীত ভারতের কথা লিখেছেন উনি। উনি যে কথাটা বলছেন ভারতবর্ষের, এটা হচ্ছে ওনার যে কথাটা উনি বারে বারে উচ্চারণ করছেন, সনাতন ইকোনমি, সনাতন ডিপ্লোম্যাসি, সনাতন ইকোনমির কথা, সনাতন ভারতবর্ষের কথা বারে বারে তুলে আনছেন। হ্যাঁ, ভারতবর্ষের ইকোনমি হবে সনাতন, বেশ সনাতন প্রিন্সিপালস, মানে নিজের স্বার্থ এবং সারা জগৎবাসীর স্বার্থ দেখতে হবে। এইটা করতে গিয়ে গ্রিক, ইন্ডিয়ান ট্রেড, ইন্ডো রোমান ট্রেড, সিল্ক রোড, চায়না, এই সমস্ত কিছু পরপর পরপর লিখে গেছেন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, একটা জায়গায় দুঃখের সঙ্গে কিছু লিখেছেন, সেটা একটু পড়ে শোনাবো, পরে আমি আজকে শেষ করব। হ্যাঁ, উনি উনি ব্রিটিশ রুলের সঙ্গে মুসলিম রুলের তফাতটা একটা জায়গায় বলেছেন। হচ্ছে মুসলিম রুলের সময় যেটা হয়েছে, ওরা এসে দেশে কোটি কোটি হিন্দুকে খুন করেছে, মন্দিরকে ডিস্ট্রয় করেছে, ইনিশিয়ালি প্রচুর সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে আরব ল্যান্ডে। একটা জিনিস হয়েছে, কিন্তু ওদের সময় ফেমিন ছিল না, দুর্ভিক্ষ ছিল না। ব্রিটিশ যুগে কি হয়েছে, ব্রিটিশ যুগে ওরা ডিরেক্টলি লক্ষ লক্ষ মানুষকে খুন করেনি, ওরা মন্দির ধ্বংস করেনি। ওরা যেটা করেছে, সম্পদ লুট করেছে অন্যভাবে। ওদের সময় ব্রিটিশ যুগে প্রতি দশকে ফেমিন হয়েছে। আত্মশক্তির গল্প কথা, বীরেন রায়, বইটা বোধহয় আমি 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 লিখে দেবো, যদি আপনি অ্যাড্রেসটা লিখে দেবো, যদি আপনি পান, আমি আফটার দিস টক আমি লিখে দেবো, যদি আপনি সম্ভব হয় আপনি চেষ্টা করবেন, লিখে দেবো। এই হচ্ছে তফাতটা আছে। আর ভারতবর্ষের এই যে ইকোনমিক গ্রোথ এত কেন স্লো, একটা জায়গায় বলছেন যে চীন একটা সিস্টেমের মধ্যে গোটা কান্ট্রিতে ইউনিফর্ম পলিসির উপরে নিয়ে ওরা এগিয়ে গেছে, কিন্তু ভারতবর্ষের ডেমোক্রেসির নাম করে গোয়াজ ইউ লাইক করে গেছে বিভিন্ন স্টেটস। কোনো স্টেট অ্যাজ এ হোল, ইন দ্য নেম অফ ডেমোক্রেসি অ্যান্ড প্রভিন্সিয়াল অটোনমি, কোনো স্টেটই অ্যাজ এ হোল কান্ট্রির ভালোটা দেখেনি। এটাই উইকনেস। কয়েকটা জায়গা আমি একটু একটু গান্ধী নেহরু সম্বন্ধে কিছু কথা বলে গেছেন, একটু একটু পড়ে শুনিয়ে দিই। But the decision of the depraved, half-naked Fakir Gandhi of making depraved born in Islam Jawahar Nehru, India's Prime Minister, who secured only 3 votes out of 15 members of the Congress Working Committee for the selection of the future Prime Minister of India. This decision, spearheaded by Gandhi, heralded the continuation of the rule of Hindustan by a non-Sanatanic person named Jawaharlal Nehru, whose grandfather by blood connection happened to be Mr. Giyasuddin Ghazi, who was a Kotwal, a police officer in Mughal court, and who changed his name to Gangadhar Nehru. From that day, that is from 14 November 1989 in Allahabad. দেখুন, ওরা কিন্তু বিদেশে ওদের মেটেরিয়ালস থেকে কিন্তু এই তথ্যগুলো পায়। এই তথ্যগুলো ভারতবর্ষে এগুলো লুকিয়ে রাখা হয়। আমি বহুবার বলেছি, নেহেরু বংশ কিন্তু মুসলিম বংশ।
আরেকটা জায়গা, হ্যাঁ, এবার তারপরে লিস্ট অফ ব্লান্ডার্স অফ প্রাইম মিনিস্টার নেহেরু লিখেছে। আমার মনে হয় এগুলো আপনারা জানেন, কিছু কিছু বাই দিস টাইম আপনারা জেনে গেছেন। হ্যাঁ, in 1949, Pakistan's army illegally entered Kashmir and took control of illegally of a large part of Kashmir, which had already been incorporated within the territory of India. Sardar Patel immediately sent the Indian army to drive the army of Pakistan out of Kashmir. But suddenly Nehru, without consultation with Sardar Patel, ordered the winning Indian army to return back to India. Till today, that territory still remains under Pakistan control. After Nehru took the charge of the government of India, the United Nations sent a proposal to Indian Prime Minister to accept the position of the fifth member of the Security Council. This Nehru then told the that UN representative that China is a great power and hence the UN should offer the position to China. The King of Nepal expressed his desire to be part of India, since historically Nepal was an integral part of India, but Nehru did not express any interest in this proposal because if Nepal is a Hindu country, if Nepal becomes population is less, কিন্তু ল্যান্ডটা তো বিশাল ভাস্ট, তাহলে এই নেপাল এত হিন্দু লোক যদি ভারতে ঢুকে পড়ে তাহলে হিন্দু ডমিনেশন এসে যাবে, এই ভয়ে when Choumenlai paid a visit to India to settle the issue of demarcation of the border between India and China, the Chinese Prime Minister received a very cold response from Nehru. Consequently, after returning back to China, he ordered the accession of parts of Indian territory by Chinese army. In that battle, Indian army lost land and manpower. Historically, India was free market based economy and freedom of free enterprise had been producing goods and services for millennium. This Nehru in his administration created centralized planning for economic development that the Soviet Union adopted. He applied the same Soviet system to India under his 5-year plans. Instead of the maintenance of the freedom of enterprise to operate in the economy, Nehru introduced industrial licensing, Raj, import control, and substitution of imports of many industrial inputs by domestically manufactured inputs. India's export declined, foreign exchange reserve dwindled, and the economy was in the serious situation of experiences plummeting economic growth rate. After his death, his policies did not change drastically under his daughter Indira, but better economic governance has come about since 2014 under the Bharatiya Janata Party led central government and has enabled India expected normal GDP to reach 4 trillion US dollar and to teach 5 trillion by reach 5 trillion by 2026. But from 1850 to 1947, India's GDP in 1990 international dollar grew from 125 billion to 213 billion, which represents an increase on an annual average rate of economic growth of 0.53%. এ কথাগুলো বিদেশে বসে উনি লিখছেন। যাই হোক, এগুলো বিদেশে ওদের কাছে সব মেটেরিয়ালসগুলো আছে, এইগুলো ওরা
লিখছে। এবং ভারতের বাইরে যে বিপুল ডায়াসপোরা, ইন্ডিয়ান ডায়াসপোরা আছে, ওরা ভারত সম্বন্ধে অত্যন্ত কনসাস এবং ভারতের উন্নতি ওরা প্রত্যেকে চায়, এবং এই বইটা তার একটা বড় উদাহরণ। এভাবে ওরা ভারতবর্ষ সম্বন্ধে চিন্তা করে। এবার একটা জায়গা আমি বলে শেষ করব আজকে। হ্যাঁ, আমি হ্যাঁ, গতকাল একটা জিনিস লিখেছিলাম, আজকেই লিখেছি বোধহয়। আমি পড়তে পড়তে যে একটা জিনিস দেখছিলাম, এই বইগুলো পড়তে একটা জায়গায় লেখা আছে, ত্রেতা যুগের বয়সের পরিমাণটা হচ্ছে 12 লক্ষ বছর। ত্রেতার পরে সত্য, দাপরে কৃষ্ণ, সত্যে নারায়ণ, সত্য দা আচ্ছা, সত্য ত্রেতাতে হচ্ছে শ্রী রামচন্দ্র, 12 লক্ষ বছর। তারপর দাপরে হচ্ছে কৃষ্ণ। এখানে হিসেব মিলছে না আমার, সেটা আমি, আপনার যদি কেউ আমাকে একটু, ইফ ইউ ক্যান এডুকেট মি, ত্রেতায় যদি রামচন্দ্র হয় 12 লক্ষ বছর, সেটা তো পাশ করে গেছে, সেটা পেরিয়ে এসছি আমরা। অথচ আমরা রামায়ণের বয়স বা রামচন্দ্রের যে বয়সগুলো দেখছি আমরা, রামচন্দ্র জন্ম বলা হচ্ছে 10ই জানুয়ারি 5114 BC। তাহলে এইটা হিসেবটা মিলছে না আমার, মিলছে না। তাহলে কি আমাদের আমাদের ইতিহাসের যে রামচন্দ্র, রামায়ণের যে রামচন্দ্র, আর আমাদের পুরাণের যে রাম, যে ত্রেতা যুগের রামচন্দ্র, এ দুটো ভিন্ন ব্যক্তি? আর একটা জিনিস, যে এখন যেমন এখন থাইল্যান্ডের রাজা হচ্ছে দি রামো 10th। তাহলে কি এই রাম যুগে যুগে অবতীর্ণ হন? এটাই হচ্ছে আমার প্রশ্ন, ইফ ইউ ক্যান এডুকেট মি। আর লিখেছিলাম, পৃথিবীর 2 প্রাচীনতম সভ্যতার দেশ, তাদের অতীতের গৌরবময় অবস্থান পুনরায় ফিরে পাওয়ার পথে আরও এক কদম এগোলো। মানে বলতে চেয়েছি আরও ইসরায়েল অ্যান্ড ভারত। এইটা পড়ে আমি শেষ করব। আর একটা জিনিস লিখেছিলাম, পশ্চিম নামটা বাদ দিয়ে শুধু বাংলা বা বঙ্গদেশ, এই জন্যে যে পাগল হয়ে উঠেছে কিছু লোক। এপার বাংলার ইতিহাস, এরা কেন এটা করতে চায়? আমি যদি এটাকে বাংলা বলি, এপারটাকে বাংলা বলি বা বঙ্গ বলি, এতে লাভটা কি? ওই অ্যালফাবেটিক্যালি পার্লামেন্টে কোশ্চেন করার সময় প্রায়োরিটি পাবো? ডব্লিউ থাকার জন্য আমি লেজের দিকে চলে যাচ্ছি? সে পথ তো আছে, তুমি বঙ্গ বলে পশ্চিম লেখো না, বঙ্গ পশ্চিম। তাহলে বি হলে তুমি উপরে চলে যাবে, তা তো তুমি করছো না, তুমি পশ্চিমটাকে পুরো বাদ দিতে চাইছো। তাহলে বাংলার যে ইতিহাস, সুদীর্ঘকাল ইতিহাস, তার ফ্রিডম ফাইটসের ইতিহাস, তার ত্যাগ তিতিক্ষা, সবটাকে তুমি ভুলোতে চাইছো। ইতিহাসটাকে তুমি বিকৃত করতে চাইছো, ভুলে যেতে চাইছো, ইতিহাসটাকে কবরে ঢোকাতে চাইছো। এই তো, কোন যুক্তিতে? কোন যুক্তিতে? তাতে ওয়েস্ট বেঙ্গলবাসীর কিসে মুক্তি হবে? এতে কি মুক্তি হবে? এই পাগলামিটা কেন? আর অতীতে কেরালা ছিল, কেরালামই ছিল, নামটাই ছিল কেরালাম, তাই নামটা কেন অ্যাপ্রুভড ইট। তুমি পশ্চিম বাংলাকে বঙ্গ কি করে বলবে? পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গই, ঐতিহাসিকভাবে এটা পশ্চিমবঙ্গ, এটা অ্যাসেম্বলিতে একদম পাশ হয়েছে, এভাবেই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে। তুমি ইতিহাসটাকে মুছতে চাইছো, যে কী কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, কোন বাধ্যবাধকতায় পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, কোন ইতিহাসের প্রেক্ষাপটে।
এটাকে মানুষের মন থেকে, পশ্চিমবঙ্গ মানুষের মন থেকে তুমি মুছে ফেলতে চাইছো। এটা তো অভিসন্ধিমূলক। ঠিক যেভাবে নেহেরু গান্ধীদের চক্রান্ত ছিল যে আমাদের ইতিহাস থেকে ইসলামিক বারবারিজম, ইসলামিক সোরের যে কোটি কোটি মানুষ খুন করেছে, মা বোনেদের রেপ করেছে, টেম্পলস ধ্বংস, ওগুলোকে ইতিহাস থেকে মুছে ফেলো, মুছে ফেলো, ওদেরকে গ্রেট বানিয়ে দাও, মহান বানিয়ে দাও। সেরকমই একটা তো। আর এই কথাটা কোট করেছিলাম কালকে, লিখেছিলাম, যেটা ইসরায়েল পিএম যেটা কয়েকবার বলেছেন, আই এম ইন এ মিশন, আই এম ইন এ স্পিরিচুয়াল মিশন টু ডেস্ট্রয় টেরোরিজম অফ সিয়া অ্যান্ড সুন্নিজ। আই এম ইন এ স্পিরিচুয়াল মিশন। এই কথাগুলো বলার মতো, বলতে সাহস দরকার, ভীষণ সাহস দরকার। হুম। ভারতবর্ষের কজন সিকুবাকু কঙ্গু নেতার বুকের পাটা আছে বলতে, একসময় আরব দস্যুরা, মঙ্গল দস্যুরা, মানে উজবেক দস্যুরা, যারা মুঘল সম্রাট হয়ে ভারতবর্ষে ছিল, লক্ষ লক্ষ মন্দির ধ্বংস করেছে, কোটি কোটি হিন্দু খুন করেছে, লক্ষ লক্ষ মাবোদের রেপ করেছে। এদেরকে বলা মুরদ আছে যে নালান্দা বিশ্ববিদ্যালয়কে 3 মাস ধরে পুড়িয়েছে, কয়েক লক্ষ পুঁথি, কয়েক মিলিয়ন পুঁথি, কয়েক মিলিয়ন পাণ্ডুলিপিকে পুড়িয়েছে এরা। আবার যেই ভয়ঙ্কর নোংরা লোকটা, ভয়ঙ্কর দস্যুটা নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়ালো, তার নামেই আবার রেলওয়ে স্টেশনটা করে রেখেছে। এই তো শিকুমুকু পঙ্গুদের কাজ। এই শিকুমুকু পঙ্গুদের কাছ থেকে ভারতবর্ষ ভালো কিছু পাবে না, বরং দেয়ার একদম রক্তে রক্তে দেশের শত্রু। এটা মনে রাখতে হবে। শুভরাত্রি, শুভরাত্রি।